বিকেলবেলা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। ছেলে জাল নিয়ে এসেছে। মা, তুমি এক পাশ ধরো, আমি অন্য পাশ গো। আমরা দুজনে মিলে জাল ফেললাম। অনেক মাছ উঠল জালে। রুই, কাতলা, মৃগেল। বাহ, অনেক মাছ, আমি খুশি হলাম। ছেলে জালের দিকে তাকিয়ে হাসল। মা, দেখো এই মাছগুলো কেমন ছটফট করছে জালে গু। হ্যাঁ, বেঁচে থাকার জন্য। আমিও তেমনি ছটফট করছি গু। কেন? সে আমার হাত ধরল। তোমার প্রেমের জালে আমি আটকে গেছি মা। বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। আমি জাল ছেড়ে দিলাম। তুই কি বলছিস? আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই গ্রাম ছেড়ে অন্য জেলায় চলে যাব। পুকুরের পানিতে সূর্যাস্তের আলো খেলা করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা সরকার। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম বিকাশ সরকার, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রুদ্র আর সায়ন্তনী। রুদ্র 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সায়ন্তনী 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। আমি তোমাদের এমন একটি গল্প শোনাব যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। এই গল্পটা আমাদের পরিবারের সাথে ঘটেছিল গত বছর। আমি এখনও বিশ্বাস করতে পারি না যে এমন কিছু আমাদের সাথে ঘটতে পারে। সেদিন ছিল শুক্রবার। রুদ্র কলেজ থেকে ফিরেছে। আমি তাকে বললাম, রুদ্র, আজ আমাদের পুকুরে মাছ ধরতে যেতে হবে। বাড়িতে মেহমান আসবে কাল। রুদ্র বলল, ঠিক আছে মা। আমি জাল নিয়ে আসছি গু। আমরা পুকুরের পাড়ে গেলাম। রুদ্র এক পাশে, আমি অন্য পাশে দাঁড়ালাম। জাল ফেলার পর দেখি অনেক মাছ উঠেছে। মা, আমি এই মাছগুলোর মতোই তোমার ভালোবাসার জালে আটকে গেছি, রুদ্র হঠাৎ বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ গ। আমি হাসলাম। আরে পাগল, আমি তো তোর মা। আমি তোকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব? না মা, আমার ভালোবাসা অন্যরকম গ। এই কথা বলেই রুদ্র আমার হাত ধরল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। রুদ্র, তুই কি বলতে চাইছিস? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি থতমত খেয়ে গেলাম। কি বলছিস তুই? আমি তো তোর মা। তাতে কি হয়েছে মা? আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি গু। আমি জাল ছেড়ে দিলাম। মাছগুলো পানিতে ঝাঁপিয়ে পড়ল। রুদ্র, তুই কি পাগল হয়ে গেছিস? না মা, আমি খুব স্বাভাবিক আছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি গু। আমি ভয় পেয়ে গেলাম। আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করছে। রুদ্র, তুই বাড়ি যা। আমি পরে আসছি গু। কিন্তু রুদ্র আমার হাত ছাড়ল না। মা, তুমি আমার কথা শোনো গু। আমি তোর কোনো কথা শুনব না। এখনই বাড়ি যা গু। রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু তুমি আমার প্রপোজালের কথা ভেবে দেখো গু। আমি ঘরে ফিরে এসে দেখি বিকাশ টিভি দেখছে। সায়ন্তনী হোমওয়ার্ক করছে। কি হয়েছে? তোমাকে বেশ চিন্তিত লাগছে, বিকাশ বলল। কিছু না, একটু মাথা ব্যথা করছে গি। আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম। কিন্তু রুদ্রের কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। রাতে খাওয়ার সময় রুদ্র স্বাভাবিক ছিল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমার ভালো লাগছিল না। খাওয়ার পর সবাই নিজ নিজ রুমে চলে গেল। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। হঠাৎ রুদ্র এসে আমার পেছনে দাঁড়াল। মা, তুমি আমার কথা ভেবেছ? আমি চমকে উঠলাম। রুদ্র, তুই কি করছিস? আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। আমি তোর বাবাকে সব বলে দেব। তুমি চাইলে বলতে পারো। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসব না গে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমার নিজের ছেলে আমাকে ভয় দেখাচ্ছে। রুদ্র, প্লিজ তুই এসব বন্ধ কর। আমি তোর মা গু। মা হয়েই তো তুমি আমার এত কাছে এসেছ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কিছু বলার আগেই রুদ্র আমার কাঁধে হাত রাখল। আমি তার হাত সরিয়ে দিলাম।
তুই এখনই নিজের রুমে যাগ। রুদ্র হেসে বলল, ঠিক আছে। কিন্তু তুমি আমার কথা ভাবতে থাকো গু। সে চলে যাওয়ার পর আমি বাসন মাজা শেষ করলাম। কিন্তু আমার হাত কাঁপছিল। বিকাশ বেডরুমে শুয়ে বই পড়ছিল। আমি তার পাশে শুলাম। বিকাশ, আমি তোমার সাথে একটা জরুরি কথা বলতে চাই। কি ব্যাপার? তুমি কেমন যেন আছো আজকে গু? আমি রুদ্রের আচরণের কথা বলতে গিয়েও পারলাম না। বিকাশ বিশ্বাস করবে কিনা সন্দেহ। কিছু না, কাল বলবো। পরদিন সকালে রুদ্র কলেজে চলে গেল। আমি একটু স্বস্তি পেলাম। বিকেলবেলা রুদ্র ফিরে এসে আমাকে বলল, মা, আজ আবার পুকুরে যাব? না, আর যেতে হবে না। কাল যা মাছ এনেছি তাই যথেষ্ট। তাহলে আমরা অন্য কোথাও যেতে পারি। আমার কাজ আছে। তুই পড়াশোনা কর গু। রুদ্র হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম। হঠাৎ রুদ্র এসে আমার পেছনে দাঁড়াল। মা, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমি তোকে এড়াচ্ছি না গিয়ে। তাহলে আমার সাথে কথা বলো না কেন? আমি তো তোর সাথে কথা বলছি গু। রুদ্র আমার কোমর ধরতে গেল। আমি তার হাত সরিয়ে দিলাম। রুদ্র, তুই কি করছিস? আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি গু। এটা ভালোবাসা না। এটা ভুল। আমার কাছে এটা ভালোবাসা। আমি ভীত হয়ে চিৎকার করলাম, বিকাশ। বিকাশ দৌড়ে এল। কি হয়েছে? রুদ্র সাথে সাথে আমার থেকে দূরে সরে গেল। কিছু না, আমার হাতে কাটা লেগেছিল। বিকাশ আমার হাত দেখল। কোথায় কাটা? তো দেখছি না গি। ছোট্ট একটা কাটা ছিল। এখন আর নেই গু। বিকাশ সন্দেহের চোখে তাকাল। কিন্তু কিছু বলল না। রাতে খাওয়ার সময় রুদ্র আমার দিকে তাকিয়েছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম। খাওয়া শেষে আমি বিকাশকে বললাম, আমি একটু বাইরে হাঁটতে যাব। আমিও যাব। না, আমি একা যেতে চাই। আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর শুনলাম পেছন থেকে কেউ আসছে। পিছনে তাকিয়ে দেখি রুদ্র। তুই এখানে কেন? আমিও হাঁটতে এসেছি। তুই বাড়ি যাগ। না, আমি তোমার সাথে যাব। আমি দ্রুত বাড়ির দিকে ফিরে যেতে লাগলাম। রুদ্র আমার পেছনে আসছিল। বাড়িতে ঢুকে আমি সোজা বেডরুমে চলে গেলাম। এভাবে কয়েকদিন কেটে গেল। রুদ্র আমাকে একা পেলেই অস্বস্তিকর আচরণ করত। একদিন আমি সিদ্ধান্ত নিলাম বিকাশকে সব বলবো। বিকাশ, আমি তোমার সাথে রুদ্রের ব্যাপারে কথা বলতে চাই। কি হয়েছে রুদ্রের? আমি সব কিছু খুলে বললাম। বিকাশ শুনে অবাক হয়ে গেল। তুমি কি বলছ? রুদ্র এমন করতে পারে? আমি মিথ্যা বলবো কেন? বিকাশ চিন্তিত হয়ে পড়ল। আমি রুদ্রের সাথে কথা বলবো। পরদিন বিকাশ রুদ্রকে ডেকে নিয়ে তার সাথে কথা বলল। কিন্তু রুদ্র সব অস্বীকার করল। বাবা, মা কি বলেছে আমি জানি না। আমি তো কিছুই করিনি গিয়ে। বিকাশ আমাকে বলল, রুদ্র বলছে সে কিছুই করেনি গিয়ে। তাহলে আমি মিথ্যা বলছি? আমি তো সেটা বলছি না। তবে ব্যাপারটা একটু গুলিয়ে গেছে গি। আমি বুঝলাম বিকাশ আমার কথা পুরোপুরি বিশ্বাস করছে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, সেই কথা বলার পর থেকে রুদ্র আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। দিন কয়েক এভাবেই কাটল। আমি ভাবলাম সব ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার হল। আমি বাজার থেকে ফিরে এসে দেখি আমার বেডরুমের আলমারিতে কেউ নাড়াচাড়া করেছে। আমার কিছু গয়না আর টাকা নেই। আমি বিকাশকে বললাম। বিকাশ পুলিশে খবর দিতে চাইল। কিন্তু আমি বারণ করলাম। প্রথমে আমরা নিজেরা খোঁজ করি গি। আমার সন্দেহ হল রুদ্রের উপর। কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলতে পারলাম না। পরদিন আবার আমার পার্স থেকে টাকা নেই। আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম। সে অস্বীকার করল। তৃতীয় দিন আমি লুকিয়ে দেখলাম রুদ্র আমার ব্যাগে হাত দিচ্ছে। আমি তাকে ধরে ফেললাম। রুদ্র, তুই কি করছিস? রুদ্র লজ্জা পেল। মা, আমার টাকা দরকার ছিল। কিসের জন্য? কিছু কিনব। কি কিনবি? রুদ্র কিছু বলল না। তুই চুরি করছিস কেন? টাকা লাগলে আমাদের কাছে চাইতে পারতিস কি? আমি তোমাদের কাছে চাইতে লজ্জা পাচ্ছিলাম গু। আমি বিকাশকে সব বললাম। বিকাশ রুদ্রকে বকাঝকা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পরদিন থেকে রুদ্র আরও অদ্ভুত আচরণ করতে লাগল।
সে সারাদিন নিজের রুমে থাকত। কারো সাথে কথা বলত না। একদিন আমি তার রুমে গিয়ে দেখি সে কাগজে কি যেন লিখছে। কি লিখছিস? কিছু না মা। আমি কাগজটা দেখতে চাইলাম। রুদ্র সেটা লুকিয়ে ফেল। রাতে রুদ্র ঘুমানোর পর আমি তার রুমে ঢুকে কাগজটা খুঁজলাম। কাগজে লেখা ছিল, আমি মাকে ভালোবাসি। কিন্তু মা আমাকে ভুল বুঝেছে। আমি কি করব? আরও কিছু অদ্ভুত কথা লেখা ছিল। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন আমি বিকাশকে কাগজটা দেখালাম। বিকাশ বলল, আমার মনে হয় রুদ্রের মানসিক সমস্যা হয়েছে গি। আমিও তাই ভাবছি গু। আমরা একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। পরদিন আমরা রুদ্রকে নিয়ে একজন মানসিক চিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার রুদ্রের সাথে কথা বলার পর আমাদের বললেন, রুদ্রের মধ্যে কিছু মানসিক সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। তবে চিকিৎসায় ভালো হয়ে যাবে গু। ডাক্তার রুদ্রের জন্য কিছু ওষুধ দিলেন। কিন্তু রুদ্র ওষুধ খেতে চাইল না। আমার কোনো সমস্যা নেই। আমি ভালো আছি। আমরা তাকে বোঝাতে চেষ্টা করলাম। কিন্তু সে মানল না। একদিন রাতে আমি শুনলাম কেউ আমাদের বাড়ির বাইরে ঘোরাফেরা করছে। জানালা দিয়ে দেখি রুদ্র বাগানে হাঁটছে। আমি বিকাশকে ডাকলাম। আমরা দুজনে বাইরে গেলাম। রুদ্র, তুই এখানে কি করছিস? আমি ঘুমাতে পারছি না গি। তুই ভেতরে আয়। রুদ্র আমাদের সাথে ভেতরে এল। কিন্তু তার আচরণ অদ্ভুত লাগছিল। পরদিন সকালে আমি দেখলাম বাগানের গাছে কিছু কাগজ ঝুলানো। কাগজে লেখা, আমি সবাইকে ভালোবাসি। কিন্তু কেউ আমাকে বুঝে না গি। আমি কাগজগুলো নামিয়ে বিকাশকে দেখালাম। রুদ্রের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিকাশ বলল। আমরা আবার ডাক্তারের কাছে যাব। এইবার ডাক্তার বললেন, রুদ্রকে হাসপাতালে ভর্তি করতে হবে গি। কিন্তু রুদ্র হাসপাতালে যেতে রাজি হল না। আমি কোথাও যাব না। আমি বাড়িতে থাকব। আমরা তাকে জোর করে নিয়ে যেতে পারলাম না। কয়েকদিন পর আরও একটা অদ্ভুত ব্যাপার হল। আমি দেখলাম রুদ্র গভীর রাতে উঠে রান্নাঘরে যাচ্ছে। আমি তাকে ফলো করলাম। দেখি সে চুলায় কিছু পোড়াচ্ছে। রুদ্র, তুই কি পোড়াচ্ছিস? রুদ্র চমকে উঠল। কিছু না মা। আমি দেখলাম সে তার লেখা কাগজপত্র পোড়াচ্ছে। কেন পোড়াচ্ছিস? এগুলো আর দরকার নেই গু। পরদিন সকালে রুদ্রের আচরণ একদম বদলে গেল। সে আবার স্বাভাবিক হয়ে গেল। সবার সাথে হেসে কথা বলতে লাগল। আমি অবাক হয়ে গেলাম। রুদ্র, তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। তাহলে এতদিন তোর কি হয়েছিল? আমার কিছুই হয়নি। আমি সব সময় ভালো ছিলাম গু। রুদ্র যেন কিছুই মনে রাখেনি। সে তার আগের আচরণের কথা মনেই করতে পারছিল না। আমি বিকাশকে বললাম। বিকাশও অবাক হল। কি ব্যাপার? রুদ্র হঠাৎ এত স্বাভাবিক হয়ে গেল কেমন করে? আমারও বুঝতে পারছি না গি। কয়েকদিন পর্যবেক্ষণ করার পর আমরা দেখলাম রুদ্র সত্যিই স্বাভাবিক হয়ে গেছে। তার আচরণে কোনো সমস্যা নেই। সে আগের মতোই আছে। আমি ডাক্তারকে ফোন করে জানালাম। ডাক্তার বললেন, এটা অস্বাভাবিক। তবে মাঝে মাঝে এমন হয়। রুদ্রকে একবার চেকআপের জন্য নিয়ে আসুন গ। আমরা রুদ্রকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তাকে পরীক্ষা করার পর বললেন, রুদ্র এখন সম্পূর্ণ সুস্থ। তার কোনো মানসিক সমস্যা নেই গি। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু কয়েক সপ্তাহ পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরে দেখি সায়ন্তনী কাঁদছে। কি হয়েছে মা? মা, রুদ্র ভাই আমার সাথে খারাপ কথা বলেছে গি। কি বলেছে? সে বলেছে আমি তার বোন নই। আমি নাকি পরের বাচ্চা গু। আমি অবাক হয়ে গেলাম। রুদ্র এমন কথা কেন বলবে? আমি রুদ্রকে ডেকে জিজ্ঞেস করলাম। রুদ্র, তুই সায়ন্তনীকে কি বলেছিস? আমি তো কিছুই বলিনি মা গু। সায়ন্তনী বলছে তুই তাকে পরের বাচ্চা বলেছিস। রুদ্র হাসল। আরে মা, আমি মজা করেছিলাম। সায়ন্তনী সিরিয়াসলি নিয়ে ফেলেছে গু। কিন্তু সায়ন্তনী বলল, না মা, রুদ্র ভাই মজা করেনি। সে গম্ভীরভাবে বলেছে গু। আমি রুদ্রকে বকাঝকা করলাম। রুদ্র দুঃখিত হয়ে সায়ন্তনীকে ক্ষমা চাইল। কিন্তু পরদিন আবার অন্য একটা ব্যাপার হল। বিকাশ অফিস থেকে ফিরে এসে বলল, রুদ্র আজ আমার অফিসে গেছে গিউ। কেন? সে বলেছে তোমার অসুখ হয়েছে। হাসপাতালে নিয়ে যেতে টাকা লাগবে গু।
কি বলছ? আমার তো কোনো অসুখ নেই গি। আমিও তাই ভাবলাম। তাই তাকে কোনো টাকা দেইনি গি। আমি রুদ্রকে ডাকলাম। রুদ্র, তুই তোর বাবার অফিসে কেন গেছিলি? আমি কোথাও যাইনি মা গি। তোর বাবা বলছে তুই তার অফিসে গিয়েছিলি গি। বাবা ভুল বলছে। আমি কোথাও যাইনি গি। বিকাশ এসে বলল, রুদ্র, তুই আমার সাথে মিথ্যা বলছিস কেন? তুই নিজেই আমার অফিসে এসেছিলি গি। রুদ্র জিদ ধরল। আমি যাইনি। আমি সারাদিন বাড়িতে ছিলাম গি। আমরা বুঝতে পারলাম না রুদ্র কেন মিথ্যা বলছে। সেই রাতে আমি রুদ্রের সাথে একা কথা বললাম। রুদ্র, তুই আমাকে সত্যি বল। তুই আজ কোথায় গিয়েছিলি? রুদ্র অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, মা, আমার মনে নেই। আমি কি কোথাও গিয়েছিলাম? তোর মনে নেই? না মা। আমি শুধু মনে করতে পারছি আমি বাড়িতে ছিলাম গি। আমি চিন্তায় পড়ে গেলাম। রুদ্রের কি সমস্যা হয়েছে? পরদিন আমি একা একা ভাবতে লাগলাম। রুদ্রের সাথে যা যা ঘটেছে সবকিছু। প্রথমে সে আমার সাথে অস্বাভাবিক আচরণ করেছে। তারপর চুরি করেছে। তারপর মানসিক সমস্যা হয়েছে। তারপর হঠাৎ সুস্থ হয়ে গেছে। এখন আবার মিথ্যা বলছে আর স্মৃতিভ্রম হচ্ছে। আমার মনে হলো এসবের পেছনে কিছু না কিছু রহস্য আছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই খোঁজখবর নেব। পরদিন রুদ্র কলেজে যাওয়ার পর আমি তার রুমে তল্লাশি করলাম। তার বইয়ের মধ্যে একটা ছোট্ট বোতল পেলাম। বোতলে কিছু সাদা পাউডার ছিল। আমি বুঝতে পারলাম না এটা কি। আমি বোতলটা নিয়ে একজন ফার্মাসিস্টের কাছে গেলাম। ফার্মাসিস্ট পাউডারটা দেখে বলল, এটা এক ধরনের ড্রাগ। এটা খেলে স্মৃতিভ্রম হয় আর আচরণ পরিবর্তন হয় গ। আমি শক খেয়ে গেলাম। রুদ্র ড্রাগ নিচ্ছে? আমি বাড়ি ফিরে এসে বিকাশকে সব বললাম। বিকাশ রেগে গেল। রুদ্র ড্রাগ নিচ্ছে? এজন্যই তার এত অদ্ভুত আচরণ। সন্ধ্যায় রুদ্র বাড়ি ফিরলে আমরা তাকে বোতলটা দেখালাম। এটা কি রুদ্র? রুদ্র বোতল দেখে ভয় পেয়ে গেল। এটা আমার না গি। তাহলে তোর রুমে এটা এল কেমন করে? আমি জানি না গু। বিকাশ রেগে গিয়ে রুদ্রকে চড় মারল। তুই ড্রাগ নিচ্ছিস? রুদ্র কাঁদতে লাগল। বাবা, আমি ড্রাগ নিই না গি। তাহলে এটা কিভাবে তোর রুমে এল? রুদ্র অনেকক্ষণ কাদার পর বলল, বাবা, আমি সত্যি বলি। আমি জানি না এটা কিভাবে এল। আমরা রুদ্রকে আরও কিছু প্রশ্ন করলাম। কিন্তু সে একই কথা বলতে লাগল। আমি কিছুই জানি না। আমার মনে নেই গু। আমি ভাবলাম হয়তো রুদ্র সত্যি বলছে। হয়তো কেউ তার রুমে ড্রাগ রেখেছে। কিন্তু কে? এবং কেন? পরদিন আমি রুদ্রের বন্ধুদের সাথে কথা বললাম। তারা বলল, আন্টি, রুদ্র কয়েকদিন আগে থেকে অন্যরকম আচরণ করছে। আমরাও লক্ষ্য করেছি। কেমন অন্যরকম? কখনো খুব চুপচাপ থাকে, কখনো খুব বেশি কথা বলে। আর মাঝে মাঝে এমন কথা বলে যেটা বুঝতে পারি না গি। আমি আরও জানতে চাইলাম, তোমরা কি জানো সে কোথা থেকে ড্রাগ পেতে পারে? না আন্টি। আমরা তো ড্রাগের কিছু জানি না গি। কিন্তু রুদ্রের একজন বন্ধু আলাদা করে আমাকে বলল, আন্টি, রুদ্র কয়েকদিন আগে একজনের সাথে দেখা করেছে গু। কার সাথে? একজন বড় ভাই। আমি তাকে চিনি না। কিন্তু রুদ্র তার সাথে কথা বলছিল। সেই ভাই কেমন দেখতে? লম্বা, চুল লম্বা, কানে দুল গো। আমি সন্দেহ করলাম এই ভাই হয়তো রুদ্রকে ড্রাগ দিয়েছে। আমি বাড়ি ফিরে রুদ্রকে জিজ্ঞেস করলাম, রুদ্র, তুই কি কোনো নতুন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে? রুদ্র ভাবল। আমার মনে নেই মা গি। লম্বা চুল, কানে দুল এমন কাউকে দেখেছিস? না মা গি। আমি বুঝলাম রুদ্রের স্মৃতিশক্তিতে সমস্যা হয়েছে ড্রাগের কারণে। আমি পুলিশে যাওয়ার কথা ভাবলাম। কিন্তু প্রমাণ নেই যে কেউ রুদ্রকে ড্রাগ দিয়েছে। পরদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। সকালে রুদ্রের কলেজ থেকে ফোন এল। আপনার ছেলে রুদ্র আজ ক্লাসে এসে অদ্ভুত আচরণ করেছে গি। কেমন অদ্ভুত? সে ক্লাসে এসে সবাইকে বলেছে যে সে একজন গোয়েন্দা। সে একটা বড় ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে গি। আমি চমকে গেলাম। তারপর আমরা তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনি একবার ডাক্তার দেখান। আমি ফোন রেখে রুদ্রের জন্য অপেক্ষা করতে লাগলাম। দুপুরে রুদ্র বাড়ি ফিরল। তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক। মা, আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়েছে গু।
রুদ্র, তুই কলেজে কি করেছিলি? আমি তো স্বাভাবিকভাবে ক্লাস করেছি। তুই কি সবাইকে বলেছিলি যে তুই গোয়েন্দা? রুদ্র অবাক হয়ে তাকাল। আমি কেন এমন কথা বলবো? আমি বুঝলাম রুদ্রের মনে নেই। বিকেলে আমি আবার ডাক্তারের কাছে রুদ্রকে নিয়ে গেলাম। ডাক্তার রুদ্রকে পরীক্ষা করার পর আমাকে আলাদা করে ডাকল। রুদ্রের ব্লাড টেস্ট করাতে হবে কি? কেন? আমার সন্দেহ হচ্ছে কেউ তাকে কোনো রাসায়নিক দিয়েছে কি। ব্লাড টেস্টের রিপোর্ট পেতে 3 দিন সময় লাগল। রিপোর্টে দেখা গেল রুদ্রের রক্তে এক ধরনের রাসায়নিক আছে যেটা মানুষের আচরণ পরিবর্তন করে। ডাক্তার বলল, কেউ ইচ্ছাকৃতভাবে রুদ্রকে এই রাসায়নিক দিয়েছে কি। আমি ভয় পেয়ে গেলাম। কে এমন করতে পারে? সেটা আমি বলতে পারব না। তবে পুলিশে অভিযোগ করা উচিত কে? আমরা পুলিশে গেলাম। পুলিশ মামলা নিল। তারা রুদ্রকে জিজ্ঞাসাবাদ করল। কিন্তু রুদ্র কিছুই মনে করতে পারল না। পুলিশ বলল, আমরা তদন্ত করব। তবে প্রমাণ ছাড়া কিছু করতে পারব না গি। কয়েকদিন পর পুলিশ আমাদের বাড়িতে এসে বলল, আমরা একটা সূত্র পেয়েছি গি। কি সূত্র? রুদ্রের কলেজের কাছে একটা দোকানে এক ব্যক্তি বিভিন্ন ছাত্রদের কাছে অদ্ভুত জিনিস বিক্রি করে। কি কি জিনিস? বিভিন্ন ধরনের ড্রাগ আর রাসায়নিক। পুলিশ আমাদের নিয়ে সেই দোকানে গেল। দোকানদার দেখতে ঠিক রুদ্রের বন্ধু যেমন বর্ণনা দিয়েছিল। পুলিশ দোকানদারকে জিজ্ঞাসাবাদ করল। প্রথমে সে অস্বীকার করল। কিন্তু যখন পুলিশ তার দোকানে তল্লাশি করে বিভিন্ন ড্রাগ পেল, তখন সে সব স্বীকার করল। আমি রুদ্রকে একটা নতুন ড্রাগ ট্রাই করতে দিয়েছিলাম গ। কেন? আমি দেখতে চেয়েছিলাম এই ড্রাগটা কেমন কাজ করে গি। পুলিশ তাকে গ্রেফতার করল। দোকানদার পুলিশকে বলল, আমি রুদ্রকে বলেছিলাম এটা একটা এনার্জি ড্রিঙ্ক। সে জানত না এটা ড্রাগ। এভাবে রহস্যের সমাধান হল। ডাক্তার বলল, এই রাসায়নিকের প্রভাব ধীরে ধীরে কমে যাবে গু। কয়েক সপ্তাহ পর রুদ্র সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। স্মৃতিশক্তিও ফিরে এল। রুদ্র বলল, মা, আমি সব মনে করতে পারছি। আমি জানতাম না সেই ভাই আমাকে ড্রাগ দিয়েছে গু। আমি তাকে ক্ষমা করে দিলাম। এই ঘটনা আমাদের পরিবারকে অনেক কিছু শিখিয়েছে। আমরা বুঝেছি অচেনা কারো কাছ থেকে কিছু খাওয়া বা পান করা কত বিপজ্জনক। এখন রুদ্র খুব সচেতন। সে কারো কাছ থেকে কিছু নেয় না। সায়ন্তনীও এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। আমাদের পরিবার আবার সুখে শান্তিতে থাকতে শুরু করেছে। বিকাশ বলেছে, এই ঘটনা আমাদের আরও কাছে এনেছে গি। আমিও তাই মনে করি। কখনো কখনো বিপদ আমাদের শক্তিশালী করে তোলে। আমরা এখন আরও সতর্ক, আরও একতাবদ্ধ। রুদ্র এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে। তার লক্ষ্য ডাক্তার হওয়া। সে বলে, আমি অন্যদের সাহায্য করতে চাই। সায়ন্তনীও তার দিদির মতো হতে চায়। আমি গর্বিত আমার সন্তানদের নিয়ে। এই যে আমাদের গল্প। একটা রহস্যময় ঘটনা যা আমাদের জীবনে ঘটেছিল। আমি তোমাদের বলেছি কারণ এই ধরনের ঘটনা অন্যদের সাথেও হতে পারে। সবাই সতর্ক থেকো। অচেনা কারো কাছ থেকে কিছু নিজো না। আর যদি কারো আচরণ হঠাৎ পরিবর্তন হয়, তাহলে ডাক্তার দেখাতে দেরি করো না। আমাদের পরিবারের এই রহস্যময় অভিজ্ঞতা এখানেই শেষ। তবে জীবনে আরও অনেক রহস্য থেকে যায়। সেগুলোর গল্প পরে কোনোদিন বলবো। আজকের গল্প এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পরবর্তী গল্পে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।